তোকে এইটুকু বলতে পারি, তোকে যা করাবো তুই করে না, তুই ফুল মার্কস পেয়ে যাবি। এর বাইরে তো তোকে আর কোনো কথা বলতে পারি না। তুই রিভেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস, তুই কামব্যাক করার জন্য প্রস্তুত হচ্ছিস। কেন হচ্ছিস? বিকজ ফার্স্ট সেমিস্টার তোকে আঘাত দিয়েছে। তোকে ফার্স্ট সেমিস্টার ফ্রি দিয়ে দেওয়া হবে, আর সেকেন্ড সেমিস্টারটার ফিসটা হচ্ছে এইটা। সমস্ত 11-12 এর কন্টেন্ট এই চ্যানেলটার মধ্যেই আসবে। অনলাইনে পড়ছো, চলে এলো কারোর একজনের মেসেজ, চুটকির মেসেজ চলে এসছে, যেটা তোর মাইন্ডটা সেই জায়গাতে ফিক্স থাকে। ওই তুমি বাড়িতে শুয়ে আছো, হালকা হালকা করে ঘুমিয়ে পড়ছো, ওসব করে পড়াশোনা হবে না। ফার্স্ট সেমিস্টারে তোরা কতটা জিতেছিস কতটা হেরেছিস আমি জানি না, এইটুকু জানি 11 সায়েন্সকে তোরা হারে হারে চিনেছিস এবং পড়াশোনার একটা নতুন আঙ্গিক দেখেছিস। চল এবার সেকেন্ড সেমিস্টার স্পেশাল ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই এতক্ষণে জেনে গেছিস 11-এ কিন্তু তোদের কনভেনশনাল 10 লেভেল অব্দি যে পড়াশোনাটা হয় সেটা করলে আর হবে না। তোরা প্রত্যেকে ফার্স্ট সেমিস্টারের শেষের দিকের যে চাপটা সেটাকে অত্যন্ত ভালো করে ফিল করতে পেরেছিস। আমি দেখেছি অনেকে একদম মানে লাস্টের দিকে কিরকম একটা অবস্থায় পড়ে গেছিলি, সববারে এসে এই কমেন্ট সেকশন ওই কমেন্ট সেকশনের মধ্যে বলছি এটা লাগবে ওটা লাগবে, আমি কিছু পড়িনি। আমাকে প্রচুর ছেলেমেয়ে মেসেজ করেছে যে আমি দাদা কিছু পড়িনি। সিচুয়েশনটা বুঝতে পারছিস? যদি সেম সিচুয়েশন তোর 12-এর থার্ড সেমিস্টারে হতো, তুই কি করতিস ভাই? তোর কাছে 11-এ অপশন আছে, তোর 11-এর পরীক্ষাটার রেজাল্টটা তোর সাথে থেকে যাবে না। কিন্তু সেম সিচুয়েশনটা যদি 12-এর থার্ড সেমে হতো, তোকে কেউ বাঁচাতে পারতো? দেখবি আমি তোকে ওই রকম ভাবে মানে শান্তির প্রস্তাব দিতে আসিনি বা তোর মনকে শান্ত করতে আসিনি। তুই যদি সত্যি বাজে অবস্থাতে ছিলি, তার মানে তোর নিজেকে শুধরানোর দরকার রয়েছে। এই যে কামব্যাক কথাটা আমি লিখেছি না, কামব্যাক তখনই হবে যখন তুই চাইবি। দেখ ভাই, আমি তোকে বলে দিতে পারি যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে, যদি আলটিমেটলি তুই কিছু না করিস তুই কিচ্ছু করতে পারবি না জীবনে। আমি আমার ব্যাচের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে বলেছিলাম যে আজ থেকে 5-6 বছর 7 বছর পর যখন তোর বাবা মা বাইরে বেরোবে এবং জিজ্ঞাসা করবে আপনার ছেলে বা মেয়েটা কি করে, তখন তোর বাবার বা তোর মায়ের সেই যে পরিস্থিতিটা সেইটাকে শুধরানোর জন্য তোকে আজকে কাজ করতে হবে ভাই। তোকে আজকে নিজের উপরে ইনভেস্ট করতে হবে। আমি তোকে বলবো না যে শেষ রাতে তুমি বাজি মেরে দেবে, এইসব কোনোদিন হয় না। আমি তোকে ভুল পথে চালিত করব না, সেই জন্য বলছি শুধরে যা, প্রথম থেকে পড়াশোনা শুরু কর। 11 সায়েন্স শেষ রাতে হয় না, হয় না, হয় না। যদি তুই প্রথম থেকে না পড়িস, লাস্টে গিয়ে ম্যারাথন করে তুই ভালো নম্বর পাবি না, পাবি না, পাবি না। এটা 10 লেভেলের সায়েন্স নয়, এটা 11 সায়েন্স, এটা 12 সায়েন্স। আর এইটুকু বলতে পারি, যদি তোর মনে হয় থাকে 11 সায়েন্সে কিছুই নেই, তার মানে তুই সঠিকভাবে 11 সায়েন্স পড়িসনি। তোরা অলরেডি জানিস যে আমরা আমাদের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি ব্যাচটা লঞ্চ করে দিয়েছি। ব্যাচটার নাম রাখা হয়েছে ক্যাটালিস্ট 1.0। এখন এই নামটা রাখার পেছনেও কিন্তু একটা সলিড রিজন আছে। আমি ফার্স্ট সেমিস্টারের শেষে একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছিলাম আমাদের চ্যানেলের মধ্যে, যেটা ইউটিউবের মধ্যে টোটালি ফ্রি ছিল, যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারতো। এবং সেই ব্যাচ থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে শেষের দিকে এসে প্রত্যেকটা কনসেপ্টকে শিখেছে। সেই ব্যাচটার মধ্যে আমি অনেক চ্যাপ্টার 1 শর্টে শিখিয়েছিলাম, পরমাণুর গঠনটাকে তো পুরো ডিটেলে এক্সপ্লেন করেছিলাম, বন্ডিং এর একটা 3.5 ঘন্টার ভিডিও দিয়েছিলাম। শুধু তাই নয়, সবকিছু পড়ানোর পরে আমি কিন্তু 5খানা প্রবলেম সেটও ডিসকাস করেছি সেখানে। মানে শুধু পড়িয়ে দিইনি, প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন তোদেরকে আমি শিখিয়েছি সেই ব্যাচটার মধ্যে। কিন্তু তার জন্য কিন্তু কোনো টাকা কারোর থেকে নেওয়া হয়নি। এবং ওইটা আমি কিন্তু কোনো বিজনেস পারপাসের জন্যও করিনি। বিশ্বাস করবি না, তোরা হয়তো ভাবছিস যে কনভেনশনাল ওয়েতে সবাই নিজেদের বিজনেস বাড়ানোর জন্য এগুলো করছে, আমি কিন্তু ওটা করছি না ভাই। ইনফ্যাক্ট আমি তোকে এটাও বলছি না যে তুই সেকেন্ড সেমিস্টারে আমার ব্যাচের মধ্যে একবার পড়ে দেখ, তোর যদি ভালো লাগে তাহলে তুই পড়বি, কখনো নয়। কোনো টিচারের কাছে পড়াটা একটা স্টুডেন্টের নিজস্ব ব্যাপার। তোর যদি মনে হয় যে তুই আমার সাথে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে পারিস, তোর যদি মনে হয় তোর আমার প্রিভিয়াস, যদি তুই নতুন হয়ে থাকিস আমার প্রিভিয়াস ভিডিওস গুলো দেখ, কোনো একটা এমন ভিডিও দেখ যে কনসেপ্টটা তুই জানিস, তোর যদি মনে হয় কনসেপ্টটা তোকে আমি আরো ভালো করে বোঝাতে পারছি, তবেই তুই ভর্তি হবি। আমি কখনো তোকে বলবো না যে তুই আমার কাছে ভর্তি হয়ে একবার দেখে নে ভাই, একদম নয়। আমি কোনো সেলসম্যান নেই যে তোকে কোর্স বিক্রি করতে এসেছি। আমি আগের বারেও বলেছি তোকে ব্যাচ লঞ্চের ভিডিওটায়। সেই কারণে আমি একদম চাই কিছু জেনুইন সেট অফ স্টুডেন্ট আসুক, যাদেরকে কেমিস্ট্রি আমি এইটুকু তোকে বলতে পারি অন্যান্য জায়গা থেকে এক ধাপ উপরে গিয়ে শেখাবো। এটা আমার কনফিডেন্স।
আমি তোকে এইটুকু বলতে পারি যে তোদের সাথে আমি আমার ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করিয়ে তোকে এমন জায়গায় নিয়ে যাবো যেখান থেকে তুই কেমিস্ট্রিকে শিখে যাবি, তোর মধ্যে থেকে কেমিস্ট্রির ভয়কে আমি দূর করে দেবো, আমি এইটুকু কথা দিতে পারি। বাকিটা তুই যারা আমাদের পেড ব্যাচের মধ্যে পড়েছে আগের বছরে আগের ওই সেমিস্টারে, তুই তাদের থেকে জেনে নিতে পারিস। আমি তারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে রেখে দিয়েছি, আমি তার লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তুই চাইলে সেখানে মেসেজ করে জেনে নে, আমার কিচ্ছু হবে না তাতে। আমি একদম জেনুইন সেট অফ স্টুডেন্টকে যাদেরকে আমি রেডি করতে পারবো। চল এইবার একটুখানি বলে দিই, এই যে ক্যাটালিস্ট 1.0 তে এই যে কামব্যাক কথাটা আমি লিখেছি, কামব্যাকটা কিন্তু করতে হবে ভাই, নিজে থেকে করতে হবে। 12-এ ওঠার আগে নিজেকে একটা ভালো জায়গায় যেতে হবে। তার জন্য কি করবো জানিস, তোকে আমি 11 ফার্স্ট সেমিস্টার টোটালি ফ্রি দিয়ে দেবো এই ব্যাচটার মধ্যে। তুই ফার্স্ট সেমিস্টার থেকে নিজের সময় মতো করে যে চ্যাপ্টার্স গুলো হয়নি সেগুলোকে তুই রেডি করে নিবি, আর সেকেন্ড সেম তো চলতে থাকবে। আর কি কি ভুল তোরা সেকেন্ড সেমে করবি না, আমি সেগুলোকেও এক এক করে ডিসকাস করব। প্রথমে একটুখানি বলে দিই, ব্যাচ লঞ্চের ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম এই তোদের যে সেকেন্ড সেমিস্টারটা হবে সেখানের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স নিজের মধ্যেই একটা ল্যাঙ্গুয়েজ। থার্মোডিনামিক্সকে তোকে সম্পূর্ণ নতুন করে শিখতে হবে। এই থার্মোডিনামিক্স এর মধ্যে কিছু সিম্বল আছে, কিছু সাইন আছে, সেগুলোকে তোকে জানতে হবে। আমি যদি তোকে একটুখানি বেসিক ইন্ট্রোডাকশন দিই, দেখ থার্মোডিনামিক্স থেকে তোদের পরীক্ষাতে থাকবে 7 নাম্বার আউট অফ 35, এবং এইবারে কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে, তার মানে বেশ ভালো রকম অঙ্ক করতে হবে তোকে। তোকে যদি আমি একটুখানি থার্মোডিনামিক্স এর একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি, থার্মোডিনামিক্স মেনলি রিঅ্যাকশন কেমিস্ট্রির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল প্রথম দিকে, এবং তুই খেয়াল করলে দেখতে পাবি এখানটা একটা রিঅ্যাকশন ঘটছে, এরকম একটা পাত্রের মধ্যে কিছু একটাকে নিয়ে তলা থেকে উত্তপ্ত করা হচ্ছে। এবার তুই খেয়াল করে দেখ, এই যে পুরো জিনিসটা ভেতরে রয়েছে, আমি তো পুরো রিঅ্যাকশনটা এটার উপরেই করছি, এটাই তো আমার সিস্টেম, যাকে আমি রিঅ্যাক্ট করাচ্ছি, যেখান থেকে আমি প্রোডাক্ট উৎপন্ন করতে চাইছি। থার্মোডিনামিক্সে এই সিস্টেম কথাটা কিন্তু তুই বহুবার দেখতে পাবি। যাকেই রিঅ্যাকশন করানো হয়, যার উপরেই থার্মোডিনামিক্সে কাজ করা হয়, তুই যাকে নিয়ে তোর সমস্ত বিক্রিয়াগুলোকে প্ল্যান করবি, সেই জিনিসটাকে থার্মোডিনামিক সিস্টেম বলে ডাকে। এইবার ওই সিস্টেমকে বাদ দিয়ে, এই ছোট্ট জায়গাটুকুকে বাদ দিয়ে এন্টায়ার পৃথিবীর মধ্যে যা আছে, থার্মোডিনামিক্স সেই জিনিসটাকে সারাউন্ডিং বলে ডাকে। এবং এই সিস্টেম আর সারাউন্ডিং কে পৃথক করে রেখেছে, আলাদা করে রেখেছে এই কাঁচের বা কোনো একটা কিছুর পাত্রটা। এই যে পাত্রটা আছে এটাকে থার্মোডিনামিক্স পরিসীমা বলে ডাকে। ব্যাস, এই তিনটে জিনিস তোকে জানতে হবে। ইংরেজিতে যেটাকে বলা হয় সিস্টেম, পরিবেশ, পরিসীমা, সিস্টেম, সারাউন্ডিং, বাউন্ডারি, আর কিচ্ছু না ভাই। তোকে এই পুরোটার উপরে কাজ করতে হবে। তোকে সিস্টেম সম্পর্কে জানতে হবে, তোকে সারাউন্ডিং সম্পর্কে জানতে হবে, সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদান ঘটছে কিনা সেই বিষয়টা জানতে হবে, সেখানে পরিসীমার কি রোল সেই বিষয়টা তোকে জানতে হবে। এইবার যদি তোকে পরের চ্যাপ্টারটা বলার আগে একটা খুব সুন্দর জিনিস আছে, এটা একটু বলে দিই। এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারটা তোদের ফিজিক্সেও রয়েছে, এবং ফিজিক্সের থার্মোডিনামিক্স আর কেমিস্ট্রি থার্মোডিনামিক্স এর মধ্যে একটা মজার ব্যাপার আছে। ওই সাইন গুলোতে প্রচন্ড গন্ডগোল হয়। কেমিস্ট্রিতে যেটা নেগেটিভ ধরা হয় ফিজিক্সে সেটা পজিটিভ, ফিজিক্সে যেটাকে নেগেটিভ ধরা হয় কেমিস্ট্রিতে সেটা পজিটিভ। তার ফলে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় কনফিউশন তৈরি হয়। এই জন্য আমি সবসময় বলি কেমিস্ট্রির থার্মোডিনামিক্সটা কিন্তু বেশি লজিক্যাল। কেমিস্ট্রির থার্মোডিনামিক্সটাকে মাথায় রাখবে, সেটাকে উল্টো করবে, ফিজিক্সের হয়ে যাবে ভাই সাইন গুলো। অবশ্যই কি করে তুই মনে রাখবি, দেখ তোকে যদি একটুখানি বলি সব থেকে বেশি কনফিউশন ছেলে মেয়েদের কোথায় হয়, তাপ আর কার্যের চিহ্নর মধ্যে। কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি আর তাপকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। এই কিউ আর ডাব্লিউর দুখানা সাইন হয়, অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখবি আমাদের এই কেমিস্ট্রির মধ্যে এই কার্য আর তাপ পুরো বিষয়টা একটা জিনিসের একটা সুতোর মাধ্যমে কানেক্টেড। সেটা কি জানিস? সেই জিনিসটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি মানে ধর আজকে যদি তুই একটা কুকুরের লেজ ধরে টানিস, সেই কুকুরটা তোকে ছেড়ে দেবে? ছাড়বে তো না ভাই, কামড়ে দেবে। কিসের মাধ্যমে কামড়ালো? তার অন্তর্নিহিত শক্তির মাধ্যমে কামড়ালো। কুকুরের শরীরের মধ্যে যে শক্তি আছে তার মাধ্যমে কামড়ালো। আজকে তুই ধর গিয়ে কোনো একটা গরুর লেজ ধরে টানলি, সে তোকে ছেড়ে দেবে? কোনোদিন ছাড়বে না। তুই ধর তোর কোনো বন্ধু আছে, সেই বন্ধুর বাড়িতে গিয়ে তার কিছু একটা জিনিস ভেঙে দিয়ে চলে এলি, তো এই ধরনের কাজকর্ম করলে মানুষ তো তোকে ঠেঙাবেই ভাই। এই যে মানুষ তোকে যে ঠেঙাচ্ছে, কিসের মাধ্যমে ঠেঙাচ্ছে? মানুষের শক্তির মাধ্যমে ঠেঙাচ্ছে। তার মানে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা অন্তর্নিহিত শক্তি রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। সবসময় খেয়াল রাখবি, যদি এমন কিছু ঘটে যার ফলে তোর ইন্টারনাল এনার্জি কমছে,
তোর ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হচ্ছে, হ্রাস পাচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা নেগেটিভ ধরি। আর যদি এমন কিছু প্রসেস থাকে যার মাধ্যমে তোর ইন্টারনাল এনার্জি বাড়ছে, তোর অভ্যন্তরীণ শক্তি, তোর অন্তর্নিহিত শক্তিটা বাড়ছে, তখন সেই প্রসেসটাকে আমরা পজিটিভ ধরি। এবার দেখবি তোকে কানেক্ট করে দেবো কেমন তাপ আর ওয়ার্ক। খেয়াল করে দেখ, আজকে যদি তুই বাইরে থেকে তাপটাকে গ্রহণ করিস, আজকে যদি তুই তাপটাকে শোষণ করিস, তাহলে তোর ইন্টারনাল এনার্জি কি হবে? বাড়বে। কারণ তাপ শোষণ করলেই তো শক্তি বাড়বে রে ভাই। তার মানে তাপ গ্রহণ করলে আমরা সেই জিনিসটাকে পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করব। কারণ তাপ গ্রহণ করলে আমাদের ইন্টারনাল এনার্জি বাড়ছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়ছে, এখানে যা কথা হবে সব সিস্টেম নিয়ে হবে। আর যদি কেউ তাপ বর্জন করে, তাহলে তাপ বর্জন করা মানে সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা কমে যাচ্ছে, তার মানে ওটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করব। তাহলে তোকে যে কোনো অঙ্কের মধ্যে যদি বাই চান্স কোনো সময় বলে দেয় যে সিস্টেমটা তাপ গ্রহণ করছে, তাহলে তুই কিউ এর ভ্যালুটাকে পজিটিভ ধরবি। যদি তোকে বলে দেয় সিস্টেমটা তাপ বর্জন করছে, তাহলে তুই জানিস তাপ বর্জন করছে মানে ইন্টারনাল এনার্জি কমে যাবে, তার মানে তুই সেই তাপটাকে নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করবি, তোকে ভ্যালু দেওয়া থাকবে। ধর করলো যে কোনো একটা সিস্টেম 432 ক্যালোরি তাপ বর্জন করেছে, এবার যখনই বলে দিল বর্জন করেছে, তার মানে ইন্টারনাল এনার্জি কমবে, তার মানে তুই যখন অঙ্কটা করবি সেখানে 432 ক্যালোরি লিখবি না, -432 ক্যালোরি লিখবি। হিয়ার ইজ দ্য ব্যাপার, ফিল করতে হবে জিনিসগুলোকে। এইবার ডাব্লুর ব্যাপারটা বলি। ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। কাজ দু রকম ভাবে হতে পারে, এক হতে পারে সিস্টেমের ওপরে কেউ কাজ করছে, আর দ্বিতীয় হতে পারে সিস্টেম কারোর ওপরে গিয়ে কাজ করছে। তার মানে হয় তোকে ঠেঙাবে, নাহলে তুই কাউকে ঠেঙাবি। এবার তুই চিন্তা করে দেখ, একদম বাস্তব সিচুয়েশন। ফার্স্ট সেমিস্টার তোকে কষ্ট দিয়েছে তো? ফার্স্ট সেমিস্টার একটু আঘাত পেয়েছিস তো? ফার্স্ট সেমিস্টার তোকে একটু হলেও ভয়ানক পরিস্থিতির সামনে এনেছে তো? আর ফার্স্ট সেমিস্টার তোকে ওই পরিস্থিতির সামনে এনেছে বলেই তোর ভেতরের আগুনটা জ্বলে উঠেছে তো? তুই রিভেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস, তুই কামব্যাক করার জন্য প্রস্তুত হচ্ছিস। কেন হচ্ছিস? বিকজ ফার্স্ট সেমিস্টার তোকে আঘাত দিয়েছে, ফার্স্ট সেমিস্টার তোর উপরে কার্য করেছে। আর তোর উপরে কার্য করেছে বলে তোর ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে, তোর মধ্যে কামব্যাক করার একটা শক্তি জেগে উঠেছে। তাহলে কেউ যদি কোনো সিস্টেমের উপরে কাজ করে, তাহলে সেই কাজটাকে সিস্টেমের উপর কাজ করলে, সিস্টেমের মধ্যে কাজ করলে, সেই কাজটাকে আমরা পজিটিভ বলে ভাববো। কারণ সেই কাজটার ফলে সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাবে। এবার ধর তুই কোনো কাজ করছিস, তুই ধর ইট বইছিস, তাহলে তোর নিজের শক্তিটা দিয়ে বইছিস তো? তার মানে সেই কাজটা করার সময় তুই যদি সিস্টেম যদি নিজে থেকে কোনো কাজ করে, তাহলে সেই কাজটা করার সময় সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা কমবে, তার ফলে সেই কাজটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক হিসেবে ধরবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে সিস্টেমের ওপর কার্য পজিটিভ, সিস্টেম দ্বারা কার্য নেগেটিভ, গল্প শেষ। এই ছিল, বাকিটা তুই বুঝতেই পারছিস লজিক কোনটার মধ্যে বেশি, কেমিস্ট্রিতেই বেশি। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। অনেকে বোঝেই না ইকুইলিব্রিয়াম মানেটা কি। আমি একদম তাদেরকে দোষ দেবো না, ইকুইলিব্রিয়াম জিনিসটা থেকে তোদের পরীক্ষাতে 6 নাম্বার আসবে। মাথায় রাখিস, ইকুইলিব্রিয়াম এই পুরো জিনিসটার মধ্যে জাস্ট একটা চ্যাপ্টার থাকবে না, দুটো চ্যাপ্টার থাকবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে, আবার আয়নিক ইকুইলিব্রিয়ামও থাকবে। তুই পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করিস, আয়নিক ইকুইলিব্রিয়াম বেশি স্কোরিং হয় অ্যাজ কম্পেয়ার টু কেমিক্যাল। ঠিক আছে, বাট দুটোই সোজা। আমি তোকে এইটুকু বলতে পারি, তোকে যা করাবো তুই করে নে, তুই ফুল মার্কস পেয়ে যাবি। এর বাইরে তো তোকে আর কোনো কথা বলতে পারি না। যা করাবো করে নে, তুই 35-এর মধ্যে 35 পাওয়ার জন্য রেডি। খেয়াল করবি এবার এই যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। ধর আজকে তুই কোনো একটা রিঅ্যাক্টেন্ট নিয়েছিস এ, তোর ইচ্ছা হচ্ছে তুই সেখান থেকে বি প্রোডাক্টটা তৈরি করবি। বেশিরভাগ ক্ষেত্রে তুই রিঅ্যাকশন এরকমই দেখে এসেছিস, তুই কোনো একটা রিঅ্যাক্টেন্ট নিয়ে সেটা একরকম ভাবে প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। কিন্তু জানিস তো এই রিঅ্যাকশনটা, এই স্ট্রেট ফরওয়ার্ড রিঅ্যাকশনটা বাদেও একটা রিঅ্যাকশন হয়, যেটা কিছুটা এইরকম দেখতে হয়। এই যে সাইনটাকে আমরা উভমুখী বিক্রিয়ার সাইন বলে থাকি। মানে এই রিঅ্যাকশনটা একটা বোথ সাইডেড রিঅ্যাকশন। এখানে যেমনি এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক একই রকম ভাবে বি গুলো আবার এতে কনভার্ট হচ্ছে। এই জিনিসটাকে আমরা উভমুখী রিঅ্যাকশনটাকে বোঝানোর জন্য দুটো কথা ইউজ করি। একটাকে আমরা বলি সম্মুখ বিক্রিয়া, আরেকটাকে আমরা বলি বিপরীত বিক্রিয়া। এবং এই সম্মুখ আর বিপরীত বিক্রিয়া একসাথে থাকে বলে এই যে চিহ্নটাকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড চিহ্ন, একটা অ্যারো না দিয়ে বোথ সাইডের অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটা দেওয়া মাত্রই অনেকে ভেবে না এই চিহ্নটা আছে মানে ইকুইলিব্রিয়াম। দিস ইজ টোটালি রং।
এই চিহ্নটা আছে মানে এই রিয়াকশনটা একটা বোথ সাইডেড রিয়াকশন। বাট কেউ বলবে না যে সমস্ত বোথ সাইডেড রিয়াকশন ইকুইলিব্রিয়াম হয়। ইকুইলিব্রিয়াম ইজ জাস্ট আ স্পেশাল কেস অফ এনি বোথ সাইডেড রিয়াকশন। এখন ইকুইলিব্রিয়াম বিষয়টা কি সেটা বলার আগে আমি তোকে একটু বলি, এই যে সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে মানে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, বা এই যে বিপরীত বিক্রিয়াটা হচ্ছে বি থেকে এ উৎপন্ন হচ্ছে, সেই প্রত্যেকটার তো এক একটা হার আছে, মানে কোনটা স্পিডে হচ্ছে কোনটা আস্তে হচ্ছে সেটা তো তুই বুঝতে পারবি। যদি কখনো তুই দেখিস সম্মুখ বিক্রিয়ার হারটা মানে ফরওয়ার্ড রিয়াকশনের হারটা ব্যাকওয়ার্ড রিয়াকশনের থেকে বেশি, তখন সেটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেই চিহ্নটা হচ্ছে এইটা। তুই বুঝতেই পারছিস সম্মুখ রিয়াকশনটা জোরে চলছে, বিপরীত রিয়াকশনটা অল্প চলছে। যদি কখনো তুই দেখিস ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশনের থেকে বেশি প্রসিড করছে, তখন সেটাকে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা বুঝতে পারছি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা বেশি প্রসিড করছে মানে বি থেকে বেশি বেশি করে এ উৎপন্ন হয়েছে অ্যাজ কম্পেয়ার টু এ থেকে বি। কিন্তু যদি এমনি কখনো হয় যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সেম হয়ে গেছে, তার মানে যতটা এ থেকে বি তৈরি হচ্ছে ঠিক ততটাই বি থেকে এ তৈরি হচ্ছে, তার মানে সেই রিয়াকশনটা না সামনে যাচ্ছে না পেছনে আসছে, দিস কন্ডিশন ইজ সাম্যাবস্থা। তার মানে সমস্ত উভমুখী রিয়াকশন সাম্যাবস্থা নয়, কিন্তু সাম্যাবস্থা অ্যাটেন্ড করেছে মানে সেই রিয়াকশনটা একটা উভমুখী রিয়াকশনই ছিল। যেমন তোকে একটা এক্সাম্পল দিই, ধর CH3COOH আছে, তোরা দেখবি যে কোনো উইক অ্যাসিড বা উইক বেস যখন ভাঙে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে করি ভাই, CH3COO মাইনাস এবং তার সঙ্গে H প্লাস। মানে তুই কি বুঝতে পারছিস যে CH3COOH ভেঙে CH3COO মাইনাস H প্লাস তৈরি করছে এবং একইভাবে CH3COO মাইনাস H প্লাস জুড়ে আবার CH3COOH এর মধ্যে কনভার্ট হচ্ছে। এই জন্য তো তোকে শেখানো হয়েছিল যে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারগুলো 100% বিয়োজিত হয় না, ওরা কিছুটা পরিমাণ বিয়োজিত হয়ে বাকিটা থেকে যায়। এখানে অণু আর আয়নের অস্তিত্ব একসাথে থাকে, তোদেরকে দেখবি টেনে এগুলো পড়ানো হয়েছিল। এই সামনের দিকে যেটা যাচ্ছে সেটাই ফরওয়ার্ড, বিপরীতে যেটা আসছে সেটাই ব্যাকওয়ার্ড। সম্মুখ বিপরীত বিক্রিয়া যদি কখনো দেখতে পাস দুটো রিয়াকশন দুদিকে সেম হয়ে গেছে, তখন সেটাকে বলে সাম্যাবস্থা। একটা এক্সাম্পল দিই, ধর তুই সকালবেলা কোনো একটা সবুজ রঙের লিকুইডকে রেখে দিয়ে গেছিস, রিয়াকশন করাচ্ছিস, তুই জানিস এই রিয়াকশনটা যদি শেষ হয় তাহলে সবুজ লিকুইডটা সাদা হয়ে যাবে। তুই একদম আশায় বুক ভরে আছে তোর যে রাত্রিবেলায় আমি এসে দেখবো যে এই সবুজ লিকুইডটা সাদা হয়ে গেছে মানে রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে। তুই দুপুরবেলা স্কুল থেকে এসে দেখলি কিছুটা সবুজ লিকুইড সাদা হয়েছে কিছুটা হয়নি, তুই বুঝতে পারছিস রিয়াকশনটা সামনের দিকে ঠিক এগোচ্ছে, আমি রাত্রিবেলা এসে দেখবো পুরোটা সাদা হয়ে গেছে। তুই রাত্রিবেলা এসে দেখছিস পুরোটা যেমনি ছিল অমনি আছে। তার মানে কি হলো, তার মানে রিয়াকশনটা প্রসিড ঠিকই করছিল সামনে, প্রসিড করতে 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 এমন একটা সময় এলো যেই সময়টায় সাম্যাবস্থা অ্যাটেন্ড করে গেল। তার মানে রিয়াকশনটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে অ্যাটেন্ড করেছে। তার মানে এবার যতটা ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে ততটাই ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা স্টপ হয়ে গেছে। তুই আর বুঝতেই পারছিস না ওটা সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে, কারণ যতটা সম্মুখ বিক্রিয়া হচ্ছে ততটাই বিপরীত বিক্রিয়া হচ্ছে। দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম, আর কিচ্ছু না। তখন তুই বুঝতে পারলি আরে বেটা আমাকে ঠকিয়ে দিয়েছে, একটা উভমুখী রিয়াকশন দিয়ে দিয়েছে এবং একটা পারফেক্ট এনভায়রনমেন্ট কন্ডিশন যেই অ্যালাউ করে গেছে, একটা টেম্পারেচার যেই অ্যাটেন্ড করে গেছে। সাম্যাবস্থা কিন্তু একটা বিশেষ টেম্পারেচারের মধ্যে হবে। সাম্যাবস্থা হতে গেলে কিন্তু বেশ কয়েকটা কন্ডিশন লাগে, সেই কন্ডিশন গুলো তোর ঘরের মধ্যে বাই চান্স স্যাটিসফাই হয়ে পুরো বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে গেছে, গল্প শেষ। ঠিক আছে, তো সাম্যাবস্থা কি জিনিস বোঝা গেছে ভাই, বাকি সব ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে হবে। ঠিক আছে, এবার একটু রেডক্স রিয়াকশনের ব্যাপারে পড়ি। রেডক্স রিয়াকশনটা কি ভাই, 3 নাম্বার আসে রেডক্স রিয়াকশন থেকে আমাদের পরীক্ষাতে, এইটুকু বলতে পারি যা করাবো করবি 3-এর মধ্যে 3 পাবি, যা করাবো করবি 3-এর মধ্যে 3 পাবি ভাই, আর কিচ্ছু তো দরকার নেই এখান থেকে। শুধু একটুখানি বলি রেডক্স বিষয়টা কি বা জারণ বিজারণের এই তত্ত্ব বিষয়টা কি। এটা আসলে জারণ সংখ্যা বলা হয়, মানে পেছনে কে যেন মনে হচ্ছে কামড়াচ্ছে। দেখ এই জারণ সংখ্যা বিষয়টা কি, তোরা প্রত্যেকে জানিস যে আমাদের পৃথিবীর মধ্যে চারিদিকে প্রচুর পরিমাণে পরমাণু রয়েছে, প্রচুর মৌল রয়েছে। যেমন তোকে যদি আমি আজকে বলি সোডিয়াম রয়েছে, ক্লোরিন রয়েছে। এই সোডিয়াম আর ক্লোরিন একা একা থাকে, আবার কখনো কখনো এরা যুক্ত হয়ে NaCl তৈরি করে। এই যে NaClটা তৈরি হওয়ার সময় কেউ একজন জারিত হয়, কেউ একজন বিজারিত হয়, মানে কারোর জারণ ঘটে কারোর বিজারণ ঘটে। এই যে কার জারণটা ঘটলো আর কার বিজারণটাই বা ঘটলো, সেইটাকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি সেইটাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা কিন্তু মাথার উপরে লেখা হয়। এই যে ধর কোনো একটা জিনিসের চার্জ যেমন পাশে লেখা হয়, জারণ সংখ্যা লেখা হয় মাথার উপর।
এবং অনেক ক্ষেত্রে তুই দেখতে পাবি আয়নীয় যৌগের যা চার্জ হয় সেটাই তার জারণ সংখ্যা হয়। যেমন তুই এখানটা দেখতে পাচ্ছিস, এই সোডিয়ামটা তোরা পরে গিয়ে সব শিখবি, এক্ষুনি তোকে একটু বলবো। সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এটা কিন্তু চার্জ নয়, এটাতে জারণ সংখ্যা। যদি জারণ সংখ্যা কখনো তুই প্লাস দেখিস, তার মানে সেই যে মৌলটা ছিল সে যৌগে পরিণত হওয়ার সময়, সোডিয়ামটা NaCl তৈরি করার সময় জারিত হয়েছে, অক্সিডাইজ হয়েছে। আর ক্লোরিনের জারণ সংখ্যা নেগেটিভ, এটা এটাই প্রকাশ করছে যে ক্লোরিনটা যখন NaCl যৌগটা তৈরি করেছে তখন সে বিজারিত হয়েছে। বাকি +1 -1 এর প্রসঙ্গ তোকে সব শেখাবো। তার মানে জাস্ট জারণ বোঝানোর জন্য প্লাস জারণ সংখ্যা, বিজারণ বোঝানোর জন্য মাইনাস জারণ সংখ্যা, এই কথাটাকে তোকে মাথায় রাখতে হবে, আর কিছু নয় ভাই। এবার জাস্ট একটা জিনিস মাথায় রাখবি, অক্সিজেনের জারণ সংখ্যা 99% অফ দ্য টাইম -2 হয়, হাইড্রোজেনের জারণ সংখ্যা 99.99% অফ দ্য টাইম +1 হয়। এগুলো কিন্তু ফিক্স নয়, এগুলো কিন্তু চেঞ্জও হতে পারে, কিন্তু বললাম কি 90% অফ দ্য টাইম এটাই হয়, 99.99% অফ দ্য টাইম এটাই হয়। কিছু এক্সেপশন আছে যেগুলো করি দেবো, ওগুলোই আসবে পরীক্ষায়। খেয়াল রাখবি জারণ সংখ্যা পজিটিভ হতে পারে, জারণ সংখ্যা নেগেটিভ হতে পারে, জারণ সংখ্যা 0 হতে পারে, আবার জারণ সংখ্যা ভগ্নাংশও হতে পারে। তোকে যদি একটুখানি বলি, সমস্ত ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সমস্ত ক্ষার ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা +1 হয়, আর এটা কিন্তু ফিক্স। সমস্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, স্ট্রনসিয়াম হতে পারে, বেরিয়াম হতে পারে, রেডিয়াম হতে পারে, সবার ক্ষেত্রে জারণ সংখ্যা হয় +2, আর এটাও কিন্তু ফিক্স। তার মানে এরা যখন যৌগ তৈরি করবে এরা জারিতই হবে, এরা একটা ইলেকট্রন ছেড়ে জারিত হবে, এরা দুটো ইলেকট্রন ছেড়ে জারিত হবে, এটা বিধাতা লিখে দেওয়া জিনিস, এরা কোনোদিন এটা চেঞ্জ করতে পারবে না। সেমনি যে কোনো হ্যালোজেন, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ সংখ্যা অলওয়েজ -1। তার মানে এরা সবসময় বিজারিত হবে যৌগ গঠনের সময়। কিছু এক্সেপশন আছে এর মধ্যে, কিন্তু আমি তোকে বলছি এগুলো অলমোস্ট ফিক্স, বিশেষ করে ফ্লুরিন, ক্লোরিনের তো ফিক্স। এবং খেয়াল রাখবি, এই যে বিজারিত হচ্ছে, এই পুরো জিনিসটার মধ্যে আমরা জাস্ট মাইনাস চিহ্নটাকে দেখেই সেটা বুঝে নেবো। আর 1 মানে কি, একটা ইলেকট্রন ছেড়ে বিজারিত হচ্ছে। এই পুরো কন্ডিশনটার মধ্যে যা যা এক্সেপশনাল কেস আসবে তোকে সব শিখিয়ে দেবো। ক্লোরিনের কখন এক্সেপশনাল কেস আসে, আয়োডিনের কখন আসে, ফ্লুরিনটা তো অলমোস্ট ফিক্সই থাকে। ফ্লুরিন আর এই যে দুখানা তুই দেখছিস এগুলো সবসময় ফিক্স। বাকি যদি কোনো জায়গার মধ্যে কোনো এক্সেপশনাল কেস আছে, কোনো চিন্তা করবি না, আমি তোকে শিখিয়ে দেবো, যা শিখিয়ে দেবো তাই আসবে পরীক্ষা। বাকি তোকে আর কিছু বুঝতে হবে না, তোকে যা শেখাবো তোকে তাই পড়তে হবে, আর কিচ্ছু তোকে পড়তে হবে না। এবার তো তোকে আমি একটা প্রশ্ন করছি, একটা ছোট্ট কোয়েশ্চেন তোকে আমি বলছি, এটা বার করে দেখা তো। অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা অফ ম্যাঙ্গানিজ ইন KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে তোকে আমি বার করতে বলেছি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা। তো তোকে যার জারণ সংখ্যা বার করতে বলেছি তুই তার মাথার উপরে একটা স্টার দিবি। এবার তুই কি করবি, তুই জানিস পটাশিয়ামটা একটা ক্ষার ধাতু, ক্ষার ধাতু মানে তার জারণ সংখ্যা +1 এ ফিক্স। অক্সিজেনের জারণ সংখ্যা 99% অফ দ্য টাইম বা 90% অফ দ্য টাইম কত হয়, -2 হয়। যেগুলো এক্সেপশন সেগুলো আমি শিখিয়ে দেবো, বাকি কিছু শেখাচ্ছি না মানে এগুলোতে এক্সেপশন নেই। পটাশিয়ামের জারণ সংখ্যা আমি বসিয়ে দিই +1। কতগুলো পটাশিয়াম আছে, একটা, তাহলে ইনটু 1। একটা থেকে আরেকটায় যাওয়ার সময় মধ্যখানে প্লাস। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি x ধরবো, কারণ ওটার আমাকে বার করতে হবে। কটা ম্যাঙ্গানিজ আছে, একটা, তাহলে লিখবো আমি ইনটু 1 প্লাস। অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, এই যে লিখে দিয়েছিলাম। কতগুলো অক্সিজেন আছে, 4খানা, তাহলে ইনটু করে দেবো 4। এই টোটালটা কি হবে জানিস, এই ওভারঅল যৌগটার মধ্যে, তোরা তো জানিস ওভারঅল একটা যৌগ সবসময় নিস্তড়িত প্রকৃতির হয়। এই যে তুই যৌগটা দেখতে পাচ্ছিস, এই যৌগটা তুই কোনো চার্জ দেখছিস, কোনো চার্জ তো দেখছিস না, তার মানে ইকুয়াল টু ওভারঅল জারণ সংখ্যাটা হচ্ছে 0। যদি কোনো জায়গার মধ্যে তুই ওপরে মাইনাস ওপরে প্লাস দেখিস তখন সেখানে মাইনাস বা প্লাস বসাতে হবে, কিন্তু যখন একটা গোটা যৌগ তোকে দিয়ে দিচ্ছে সেটা সবসময় দেখতে পাচ্ছিস ওভারঅল জারণ সংখ্যা, ওপরে কোনো চার্জ নেই মানে 0। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল,
+1 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু -7 থেকে ওদিকে গেলে +7। তুই বলবি দাদা +7ই লিখতে হবে, শুধু 7 লিখলে হবে না? উত্তর হচ্ছে না, হবে না। কারণ জারণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, সেটাও পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, আশা করবো ক্লিয়ার। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে ভাই। আমার এই একটা জিনিসই একটু চাপ, বাকি সব তো ঠিকই আছে ভাই। চলো, রেকর্ডিংও পারফেক্ট হচ্ছে, কোনো চাপ নেই। এবার একটু করে শুরু করা যাক। বাকি তোরা বুঝতে পেরেছিস ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আছে সেটার বিরুদ্ধে আমি সেটার পক্ষে আমি একটাও শব্দ ব্যয় করব না, কারণ এই জিনিসটাতে আমি খেলবো, আমি কোনো কথা বলবো না। এটাকে দেখবি জিওসি দিয়ে একটু টার্মটা লেখা হয়। এই যে জিওসি আছে বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আছে, এখানে আমি খেলবো। কি জয়েন্ট, কি নিট, কি জেই অ্যাডভান্স, কি জেই মেন্স, তোকে এমন জিনিস শিখিয়ে দেবো যে চোখের সামনে কনসেপ্ট ভাসবে, গ্যারেন্টি আমার। আমি তোকে একবারও বলবো না এটা নিটের ব্যাচ, আমি তোকে একবারও বলবো না এটা জয়েন্টের ব্যাচ। এইটুকু বলে দেবো তুই যা করবো তাই করবি, বাকি সব তোর এমনি হয়ে যাবে। এই যে হাইপার কনজুগেশন, এই যে হোমোলিটিক হেটারোলিটিক ফিশন আছে না, এই যে ইন্ডাকটিভ এফেক্ট, কোথায় ভাই ইন্ডাকটিভ এফেক্ট? এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এই যে রেজোন্যান্স, এই যে অর্গানিক রিঅ্যাকশনস গুলোর যে আইডিয়া, কার্বো ক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি র্যাডিক্যালস, এগুলো যে শেখাবো না রে তোকে, তুই শুধু ভাববি যে সারাদিন আমি অর্গানিকই পড়বো। বাকিটা ব্যাচ লঞ্চের ভিডিওতে বলেছিলাম, আশা করছি মনে আছে। আর আইইউপিএসসি নোমেনক্লেচার কিন্তু 10-এর মতো বাচ্চাদের থাকে না, বড় বড় থাকে। যা থাকবে সব শিখিয়ে দেবো, যা করাবো শুধু ওইগুলোই করবি, আর কিছু তোকে আলাদা করে করতে হবে না। এইটা হচ্ছে বেসিক অর্গানিকের একটা আইডিয়ার একটা অ্যাপ্লিকেশন। মাথায় রাখ, এই অর্গানিক থেকে থাকে 7 নাম্বার জিওসি থেকে, আর তার অ্যাপ্লিকেশন হাইড্রোকার্বন থেকে থাকে 8 নাম্বার, মোট মিলিয়ে অর্গানিক থেকে থাকে 15 নম্বর। 12-এ গিয়ে এই 15টাই বেড়ে 30-এর কাছাকাছি হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে প্রায়। এখন ভালো করে অর্গানিকটাকে একটু শিখে নে ভাই। তোকে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, তোকে যদি যা করাবো করে যাস, আউট অফ 15 তুই 15তে 15 পাবি 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 পাবি। তুই যদি খুব ভয়ঙ্কর কিছু বাজে করে দিয়ে চলে আসিস, তুই 14 পাবি, প্রত্যেকে কম তোকে পেতে দেবো না। বাকিটা কি করতে হবে আমি খেলে বুঝিয়ে দেবো। এই হাইড্রোকার্বনের মধ্যে আমারটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে বড় লোক আরো বড় লোক হয়, গরিবের কাছে কিছুই জোটে না। আবার কখনো কোনো বিধাতা চলে আসে যে গরিবদেরকে খেতে দেয়, সেই রিয়াকশন যেটাকে বলে মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভ। কোথায় আছে? এই যে মার্কোনিকভ এডিশন এবং পারক্সাইড এফেক্টটাই অ্যান্টি মার্কোনিকভ। রড তৈরি করা শেখাবো ওজোনোলিসিস রিয়াকশনের মধ্যে। আরো ভাই অনেক কিছু আছে এখানে, জাস্ট কি আছে, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন্স গুলোকে সেপারেট করে দেওয়া আছে। এবং লাস্টে একটা কথা আছে, দেখ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিষয়টা আবার কি? দেখ ভাই, তোকে যদি আমি একটুখানি বলি, এই যে তুই এতদিন ধরে যা যা পড়ে এসেছিস, এই যে চিন্দি জিনিসগুলো CH3 CH2OH, যেগুলোকে অ্যালিফেটিক কম্পাউন্ড বলা হয়। এবার অ্যারোমেটিক বিষয়টা কি জানলে তুই বুঝতে পারবি এদেরকে কেন অ্যালিফেটিক বলা হতো। অ্যারোমেটিক বিষয়টা কি একটুখানি তোকে বলে দিই। ধর আমি তোকে বলছি, একে তুই চিনিস, কখনো দেখেছিস এদিক ওদিক? অনেকেই আমাকে জিজ্ঞাসা করতিস যে দাদা অ্যারোমেটিক বিষয়টা কি জিনিস, আমাদেরকে প্রশ্ন দিয়েছে। ভাই অ্যারোমেটিক তুই এবার শিখবি, এটাকে কি বলা হয়? বেনজিন বলা হয়। এই যে বেনজিনের মধ্যে তোকে দেখবি অনেক সময় বলা হতো বেনজিনটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বেনজিনকে দেখতে কেমন হয় জানিস? যারা যারা আমাদের বন্ডিং এর ভিডিও দেখেছিলি তাদেরকে আমি শিখিয়েছিলাম। এই তো বেনজিনটা আসলে এমনি, এই তো 6খানা কার্বন, সেখানে এই দুটোর মধ্যে ডাবল বন্ড, এই দুটোর মধ্যে ডাবল বন্ড, আর এই দুটোর মধ্যে ডাবল বন্ড। প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা একটা করে হাইড্রোজেন লিঙ্কড, কারণ যোজ্যতাটাকে স্যাটিসফাই করতে হবে না ভাই। কার্বনের তো 4টে যোজ্যতা, আর কার্বনকে সবাই ছেড়ে চলে যেতে পারে, হাইড্রোজেন কোনোদিন ছেড়ে যাবে না। কার্বন হাইড্রোজেন একসাথে আছে বলে এই কম্পাউন্ডটাকে একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড বলা হয়। এখানটায় এই যে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে কি হবে না, তার জন্য পরীক্ষা নিরীক্ষা করে যে রুলটা বার হয়েছিল সেটার নাম হচ্ছে হুকেলস ল অফ অ্যারোমেটিসিটি। এই হুকেলস ল কি বলে জানিস? বলে যে কোনো একটা কম্পাউন্ড যদি অ্যারোমেটিক হতে চায় তাহলে কয়েকটা কন্ডিশন লাগে। প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে অল কার্বন sp2 হতে হবে। আমি তোকে খুব ছোট্ট করে শিখিয়ে দিচ্ছি, যখন শেখাবো ডিটেলে শেখাবো। অল কার্বন sp2 হতে হবে, মানে প্রত্যেকটা যে কার্বন আছে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশনকে sp2 হতে হবে। দ্বিতীয়, তার মানে পুরো সিস্টেমটাকে একটা প্ল্যানার সিস্টেম হতে হবে। যখন অর্গানিক শিখবি জানতে পারবি sp2 যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে সিস্টেমটা প্ল্যানার সিস্টেম হয়, মানে ইনা প্লেন থাকে। দ্বিতীয়, এই ওভারঅল কম্পাউন্ডটার মধ্যে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস থাকতে হবে। আমি কিন্তু পাই বন্ড বলছি না, আমি কিন্তু বলছি পাই ইলেকট্রনস। একটা পাই বন্ডের মধ্যে দুটো ইলেকট্রনস থাকে, 1 পাই বন্ড 2 পাই ইলেকট্রনস, যে কোনো বন্ডে দুটো ইলেকট্রন থাকে ভাই।
এবার তোকে একটুখানি জানতে হবে, এটা এই যে এন জিনিসটা হয়, এই এন এর ভ্যালুটা একটা পজিটিভ ইন্টিজার হয়, এটা 0 থেকে শুরু হয়, 0 এবং সমস্ত পজিটিভ ইন্টিজার। এবার তুই ভাববি দাদা এগুলো কি করছো তুমি, মানে এটা কি করে বার করে, আমি তোকে দেখাচ্ছি শোন। খুব সহজ জিনিস, মাথায় রাখবি, অর্গানিক তোর জীবনের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তুই বল এখানটা কতগুলো পাই বন্ড আছে, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, কারণ তোকে তো আমি শিখিয়েছি যদি কোনো জায়গায় ডাবল বন্ড থাকে তার মানে সেখানে একটা সিগমা আছে, একটা পাই আছে। তাহলে এই যে একটা দুটো তিনটে, মোট 3খানা পাই বন্ড আছে, তার মানে কতগুলো পাই ইলেকট্রন আছে, 6খানা পাই ইলেকট্রনস আছে। এবার তোকে দেখতে হবে তুই কি 6খানা পাই ইলেকট্রনকে 4n+2 এর মাধ্যমে প্রকাশ করতে পারছিস এন এর কোনো ভ্যালু বসিয়ে। উত্তর হচ্ছে হ্যাঁ দাদা পারছি। তো কিভাবে, তুই যদি কোনোভাবে 4n+2 এর মধ্যে এন এর ভ্যালুটা 1 বসিয়ে দিস, তাহলে 4 × 1 4+2 হয়ে যাচ্ছে 6 পাই ইলেকট্রনস। তার মানে 6খানা পাই ইলেকট্রনকে তুই 4n+2 এর মাধ্যমে প্রকাশ করতে পারছিস। সেই কারণেই এইটা হুকেলস ল অফ অ্যারোমেটিসিটিকে সমর্থন করে, সেই কারণেই বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আর বেনজিনের অল কার্বন sp2 তো অবশ্যই, কেন, কারণ এই কার্বনটার সঙ্গে একটা ডাবল বন্ড, তার ফলে এই কার্বনটা sp2, ডাবল বন্ড থাকলো মানে তো কার্বন sp2, এই কার্বনটার সঙ্গে দেখতে পাচ্ছি ডাবল বন্ড মানে এটাও sp2, এই কার্বনটার সঙ্গে 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 ডাবল বন্ড মানে এটাও sp2। তাহলে অল কার্বন sp2 হচ্ছে, আবার পুরো সিস্টেমটার মধ্যে 6 পাই ইলেকট্রন আছে যেটা 4n+2 অফ পাই ইলেকট্রনসকে সমর্থনও করছে। তুই আমাকে বল এইটা কি অ্যারোমেটিক? তুই বলবি দাদা এখানে কতগুলো পাই বন্ড আছে, আমি বললাম ভাই এখানে একটাই পাই বন্ড আছে, এই একটাই পাই বন্ড। তো একটা যদি পাই বন্ড থাকে, তো আমি হিসাবটা লাগাই, তাহলে দুটো পাই ইলেকট্রনস আছে, দুটো পাই ইলেকট্রন কি আনা যাচ্ছে 4n+2 এর মাধ্যমে। উত্তর হচ্ছে যদি আমি এন এর ভ্যালুটাকে, হ্যাঁ 0 বসানো যায়, 0 বসানো যায়, যদি 0টা বসিয়ে দিই তাহলে 4 × 0 0 হচ্ছে, আর +2 আছে মানে ইকুয়াল টু 2 পাই ইলেকট্রন আসছে। দাদা এটা অ্যারোমেটিক হবে, লিখে রাখো, চ্যালেঞ্জ আমার, এটা অ্যারোমেটিকই হবে। কিন্তু উত্তর হচ্ছে এটা অ্যারোমেটিক হবে না। দেখ তুই ঠিক বলেছিস যে এখানে একটা পাই বন্ড আছে, এখানে দুটো পাই ইলেকট্রন আছে, দুটো পাই ইলেকট্রনকে আমি 4n+2 এর মাধ্যমে ইজিলি প্রকাশ করতে পারবো যখন আমি এন এর ভ্যালুটাকে 0 বসিয়ে দেবো। এন এর ভ্যালু 0 বসালেই এর 4n+2 এর মানটা 2 চলে আসছে, তার মানে স্যাটিসফাই তো হুকেলস ল করে যাচ্ছে। কিন্তু একটা জায়গাতে গন্ডগোল করে ফেলেছিস, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2, কিন্তু এই কার্বনটা তো sp3 রে ভাই। তোকে কি বলেছিলাম, অল কার্বন মাস্ট বি sp2। তাহলে এই কন্ডিশনটার জন্য এই হাইড্রোকার্বনটা কিন্তু অ্যারোমেটিক হলো না। তোরা একটুখানি আমাকে বলবি তো, এই যে কম্পাউন্ডটা তোকে আমি দিচ্ছি এইটা কি অ্যারোমেটিক হবে? বলিস হ্যাঁ, ঠিক আছে চলো, বাকি এই রিং স্ট্রাকচার লেখা টেখা সব তোদেরকে শিখিয়ে দেবো। আর অনেকে দেখবি প্রশ্ন করে যে দাদা এইটা আবার কি, দেখ এইটাকে সাইক্লো কম্পাউন্ড বলা, তোদেরকে শেখাবো, এটাকে সাইক্লোহেক্সেন বলা হয়ে থাকে। এটা কিন্তু কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড নয়, এটা কিন্তু সবাই অ্যালিফেটিক কম্পাউন্ড, কারণ এটার মধ্যে কোনো sp2 কার্বনের তো অস্তিত্বই নেই আর কোনো পাই ইলেকট্রনেরও অস্তিত্ব নেই। সুতরাং বুঝতেই পারছি এগুলো সব অ্যালিফেটিক কম্পাউন্ড, এগুলো কিন্তু কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। নেক্সট এন্ড লাস্ট চ্যাপ্টার হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেখান থেকে মোট 4 নম্বর থাকবে, তুই 4-এর মধ্যে 4ই পাবি, শুধু একটু মুখস্থ করতে হয় চ্যাপ্টারটাকে। এখানে বুঝতেই পারছিস বায়ু দূষণ, জল দূষণ, হুম দূষণ, তুম দূষণ এইসব আছে। একটা ছোট্ট ভালো জিনিস আছে, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি মানে এমন কিছু রিয়াক্টেন্টস দিয়ে, এমন কিছু সলভেন্ট দিয়ে রিয়াকশন করা যেগুলো পরিবেশকে কোনো ক্ষতি করছে না। ব্যাস এই ছিল, আর কিছু তোদেরকে বলার নেই। ওরিয়েন্টেশনের মানে পুরো বিষয়টা তোকে আমি কভার করে দিলাম। এবার ছোট ছোট কয়েকটা জিনিস বলে আজকের ক্লাসটাকে আমি শেষ করব, যেই জিনিসগুলো তোকে অবশ্যই মাথায় রাখতে হবে ফর ইউর বেটারমেন্ট টু গেট বেস্ট রেজাল্ট ইন সেকেন্ড সেমিস্টার। আর কিচ্ছু নয় ভাই, আমি শুধু জাস্ট একবার দেখি রেকর্ড হচ্ছে ঠিকঠাক, নাহলে আমি বিরাট বড় কেস খেয়ে যাবো। হ্যাঁ একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে, চল এবার তোকে এগুলো জিনিসগুলো বলে দিই, বলে আমি শেষ করি। প্রথম যে জিনিসটা তোকে মাথায় রাখতে হবে, তোকে একটা টার্গেট দেখে পড়াশোনা করতে হবে। তুই একটা উইকলি চার্ট বানা, একটা উইকলি টার্গেট বানা, কিছুদিন পর থেকে অবশ্যই বানাবি, পুরোটা পড়াশোনাটা শুরু হয়ে যাওয়ার পর, যে আমি উইকলি এই এই জিনিসগুলোকে রিভিশন করবো, এই এই জিনিসগুলোকে আমি পড়বো। আর সেই উইকলি টেবিলের রেসপেক্টে, উইকলি জিনিসের রেসপেক্টে তুই কতগুলো করে ডেলি 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 টেবিল বানা। তো তুই 7 দিনে 7টা ডেলি টেবিল বানালি, আর তুই উইকলি 4খানা টেবিল বানিয়ে ফেললি। এই কাজটা তোকে কিন্তু করতেই হবে, তোকে প্ল্যান রাখতে হবে যে তুই কি পড়তে বসবি। ওই হ্যাপাজার্ড ম্যানারে আসলাম, আজকে আমার কেমিস্ট্রি পড়তে ইচ্ছা করছে না, আজকে আমি ফিজিক্স পড়বো, কালকে আমার কেমিস্ট্রি পড়তে ইচ্ছা করবে, পরশু আমার বায়োলজি পড়তে ইচ্ছা করবে, এরকম করলে নয়। প্রপার প্ল্যান করবে
যে কোন দিন কোনটা পড়বে, সেই অনুযায়ী টেবিল বানাবে, চার্ট বানাবে। তবে হ্যাঁ, এমন কিছু বানিয়ে ফেলিস না ভাই যেটা তুই অ্যাটেন্ডই করতে পারবি না। যেমনি আমি ভেবেছি আমি সকালবেলা 5টার সময় উঠে হাঁটতে যাব, দৌড়াতে যাব, আমি জীবনে উঠতে পারি না। কিন্তু যদি ভাবতাম আমি সন্ধ্যাবেলা করে জাস্ট 1 কিলোমিটার হেঁটে আসবো প্রত্যেক দিন, তাহলে আমি 30 দিনে 30 কিলোমিটার হেঁটে একটু রোগা হয়ে যেতাম। কিন্তু বিশাল বড় কিছু ভেবে নিই, করতেই পারি না ভাই। তো এমন কিছু দিয়ে শুরু কর যেটা তুই জাম্প করতে পারবি। ডোন্ট মেক ইউর জাম্প ইন ফার্স্ট অ্যাটেম্প লাইক দিস। সবকিছুতে প্রজেক্টাইল মোশন লাগাতে যাবি না ভাই, এরকম করে করে স্লো জাম্প কর। যখন জাম্প করতে শিখে যাবি তখন একসময় এরকম জাম্প কর, যখন আরো জাম্প করতে শিখে যাবি নিজে থেকে এমনি জাম্প করবি। জাম্পের ফ্রিকোয়েন্সি বাড়া, বেশি বড় জাম্প একবারে করতে যাবি না। নেক্সট, রেকর্ড না রাখাটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা ছিল ফার্স্ট সেমিস্টারে। এবার কিন্তু রেকর্ড রাখতে হবে যে কোন দিন কোনটা পড়লাম, কোথা থেকে পড়লাম, কিভাবে পড়লাম। প্রপারলি খাতার মধ্যে নোট করতে হবে। 11-12 নোটস বলে কিছু হয় না, নিজেকে নোট করে নিজেকে প্রপার ডকুমেন্টারি করতে হবে পুরো বিষয়টা। নিজেকে প্রপার মেটেরিয়াল রেডি রাখতে হবে, আর পুরো পারফেক্ট লিখে রাখবে যে কোন জিনিসটা তুমি কোথা থেকে পড়ছো। এই জিনিসটা যদি আমার কাছ থেকে পড়ো তেমনি লিখে রাখলে, এই জিনিসটা অন্য কোথা থেকে পড়লে তো সেটা লিখে রাখলে, যেটা আমি পরীক্ষার জন্য রেডি হচ্ছি। আমার আর সময় নষ্ট করার জায়গা নেই, আমার 4 মাস হাতে সময়। তোকে ইউটিউবের সাহায্য নিতে হবে আমার। আমি অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ক্যাটালিস্ট ব্যাচ দুটো একসাথে কন্টিনিউ করবো। ক্যাটালিস্ট ব্যাচে পুরো ফ্রিকোয়েন্সিতে একদম করালাম পুরো জিনিসটা, সেইটা রিলেটেড প্রচুর প্রবলেম আমি ইউটিউবের মধ্যে প্র্যাকটিস করাবো। এবং এই দুটোকে একসাথে রেখে চলতে হবে, দুটো কিন্তু একে অপরের পরিপূরক, কম্পিটিটর নয়। তোকে আমার অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি, তোকে একটা কথা বলে রাখি, তোদের কিন্তু সমস্ত পড়াশোনা অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলের মধ্যে হবে। এই যে চ্যানেলটাতে তুই ভিডিও দেখছিস, এই চ্যানেলটাতে কিন্তু তোদের ভিডিও আসবে না, তোদের ভিডিও কিন্তু অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলের মধ্যে আসবে। এবং সেই চ্যানেলটার লিংক কিন্তু নিচে ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশন পিন কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে যারা এখনো পর্যন্ত করিসনি। ওই চ্যানেলের মধ্যে কিন্তু 11 আসবে। এই চ্যানেলে আমি বারবার করে বলছি 11 আসবে না, সমস্ত 11-12 এর কন্টেন্ট এই চ্যানেলটার মধ্যেই আসবে। হয়েছে? ওকে। এইবার 3 নম্বর একটা বিষয় বলি যেটা প্রচুর ছেলেমেয়ে ভুল করে, শেষে গিয়ে দেখে নেবো। হয়ে গেল তো দেখা, দেখে নিয়েছিস তো শেষে গিয়ে কি হতে চলেছে। ম্যারাথন, ডুবে যাবি ম্যারাথন করে পরের সেমিস্টারে। শেষে গিয়ে ম্যারাথন করলে না ওই ডেসক্রিপটিভ পেপারে কিচ্ছু লিখতে পারবি না রে ভাই, পুরো শেষ হয়ে যাবি, গল্প হয়ে যাবে তোর। সায়েন্স নিয়েছিস তলিয়ে যাবি সায়েন্সে। প্রচুর ছেলে মেয়ে আছে সায়েন্সে, কজন টিকতে পারে শেষ পর্যন্ত? সায়েন্স নিয়ে পড়ে ভালো জায়গায় যাওয়া যায়, কিন্তু যেতে কজন পারে? তুই সায়েন্স নিয়ে পড়ে আবার কি ইংলিশ অনার্স নিয়ে নিলি, তোর সায়েন্স নিয়ে লাভটা কি হলো? তুই সায়েন্স নিয়ে পড়ে চাকরি পেলে না, সায়েন্স নিয়ে তোর লাভটা কি হলো? থেকে আর্টস নিয়ে পড়ে কিছু একটা করে নিছিস। আর অনেকে তো এটাই বোঝে না যে অনেকে ভুল করছে। এমনি অনেক স্টুডেন্ট আছে যারা জানেই না যে তারা ভুল করছে, তারা প্রত্যেক দিন ভুল করে কিন্তু বুঝতেই পারে না যে তারা ভুল করছে। ডোন্ট বি লাইক দ্যাট। সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন আর প্রিভিয়াস ইয়ার প্রপারলি ফলো করতে হবে ভাই। কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম ভাবে কোয়েশ্চেন তোকে পরীক্ষাতে দিতে হবে, কিরকম ভাবে তোকে দেবে, প্রিভিয়াস ইয়ার থেকে কিরকম কোয়েশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট এই সেমিস্টারের জন্য। সেটা PYQ ফলো করতেই হবে। এবারে প্রথম সেমিস্টারটায় তোর PYQ কোনো ভূমিকা ছিল না, এইবারে থাকবে, এইবারে থাকবে। PYQ ফলো করবে, প্রপার সিলেবাস আমি তোকে অলরেডি প্রপার সিলেবাস দেখিয়েছি, কোয়েশ্চেন প্যাটার্নও তোকে আমি দেখাবো আস্তে আস্তে। নেক্সট, ইনএফেক্টিভ অনলাইন স্টাডিজ। তুমি অনলাইনে পড়ছো, চলে এলো কারোর একজনের মেসেজ, চুটকির মেসেজ চলে এসছে, আর তুমি হচ্ছে ভীম, তুমি চুটকির মেসেজ দেখে সঙ্গে সঙ্গে ট্যাপ করে ভেতরে চলে গেলে, শেষ হয়ে গেল পড়াশোনা। যখন কোনো টিচার কোনো একটা কিছু পড়াচ্ছেন, নিজের খাতার মধ্যে সেটার একটা রানিং নোটস নিবি, যাতে তোর মাইন্ডটা সেই জায়গাতে ফিক্স থাকে। ওই তুমি বাড়িতে শুয়ে আছো, হালকা হালকা করে ঘুমিয়ে পড়ছো, ওসব করে পড়াশোনা হবে না। তোমাকে একটা খাতা নিয়ে বসতে হবে, একটা পেন নিয়ে বসতে হবে, এবং তোমাকে পুরো জিনিসটা নোট করতে হবে সাথে সাথে, যাতে তোমার মাইন্ডটা একদম ওর মধ্যে ফিক্স থাকে, কোনো দিকে ফ্লাকচুয়েট না করে যায় পুরো বিষয়টা। ইনএফেক্টিভলি পড়াশোনা করলে কিচ্ছু হবে না। আর রিসোর্স প্রপার টিচারের সাথে মার্ক করে রাখবি যে আমি এই জিনিসটা এখান থেকে পড়লাম, এবং পরীক্ষার আগেও তুই ওটা ওখান থেকেই পড়বি। যেটা করবি ফাইনাল করবি, অঙ্ক প্রপার প্র্যাকটিস করবি। অ্যাডভেঞ্চার একাডেমির হায়ার সেকেন্ডারি ইউটিউব চ্যানেলে প্রচুর প্র্যাকটিস তোদেরকে আমি করাবো, আর ব্যাচে তো আমাদের চলবেই। আগের সেমিস্টারে কিন্তু অনেকে শুধুমাত্র কনসেপ্ট পড়ে পরীক্ষা চলে গেছে, আর কিচ্ছু পারেনি, স্বাভাবিক ব্যাপার, কারণ কোয়েশ্চেন প্র্যাকটিসটাই তো মেন।
ওই ল্যাক অফ কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু জীবনে নাম্বার ওঠে। শুধুমাত্র আমি পড়ে চলে গেলে কিচ্ছু হবে না, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে এই সেমিস্টারটায়, কারণ প্রচুর অঙ্ক করতে হবে ভাই। থার্মোডাইনামিক্সে সাম্যতে অঙ্ক ভর্তি, অর্গানিকে তো প্রবলেমের পর প্রবলেম ভর্তি, সব করে যেতে হবে কিন্তু। চলো, আর হ্যাবিট অফ ডেসক্রিপটিভ পেপার, যেটা তোদের কিন্তু নেই, অনেক দিন একটা ডেসক্রিপটিভ পেপার লেখার কিন্তু হ্যাবিট নেই, সেই কারণে হ্যাবিটটাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, অবশ্যই। আর টু মাচ ইন্টারনেট রান নয়, যতটুকু দরকার ততটুকু। ওই ফালতু কে রিলস কল করছে, কে নাচছে, ওসব দেখে কিন্তু আমার কোনো লাভ নেই ভাই। রাজুদা নিজের পরোটার দাম 40 টাকা করলো না 50 টাকা করলো, মার্কেটে কোন ফোনটা নতুন বেরোলো, যেদিন ফোন নিজের টাকায় কিনতে পারবি সেদিন কিনবি, যেদিন ফোন কিনে তোর কোনো গায়ে লাগবে না সেদিন কিনবি। আর কোনো বড় ইনফ্লুয়েন্সারকে দেখে বেশি ইনফ্লুয়েন্সড হোস না, বেশি চাপ নিতে যাস না ভাই। চাপ নিতে গেলে একদম চাপ চাপ বলে একদম চলে যাবি একদম। পড়াশোনাটা কর, নাহলে কিচ্ছু করতে পারবি না জীবনে। আমি তোকে বলছি, কম্পিটিশন তোদের সময় আরো বেশি হয়ে যাবে, কিচ্ছু করতে পারবি না তুই যদি নিজে কোনো একটা জায়গায় এস্টাবলিশ না হোস না। আজকে যার জন্য রাস্তায় মারামারি করার জন্য একদম রেডি থাকিস, সেও থাকবে না। আজকে যাকে যে একটুখানি কোনো মেসেজ করে দিলে খুব জোর রেগে যাস, সেও থাকবে না ভাই। আর প্লেনে করে যেতেও পারবি না, সেই লোকাল বাসের মধ্যে, লোকাল ট্রেনের মধ্যেই যেতে হবে। তখন কি করবি? সিচুয়েশন বুঝতে পারছিস তো, যথেষ্ট বড় হয়েছিস। খুব সাবধানে থাক কিন্তু ভাই, সামলে যা, শুধরে যা, এখনো সময় আছে, নিজের জীবনকে একটু ভালো কর। আর যে সমস্ত মেয়েরা দেখছে, কখন এটা মাথার মধ্যেই আনবে না যে মেয়েদের দ্বারা সায়েন্স হয় না। অনেকে বলে, যারা একটু পিছিয়ে থাকে, যারা একটুখানি কম বোঝে, যারা একটুখানি আস্তে আস্তে বিষয়টাকে গ্র্যাব করে, অনেকে বলে তোর দ্বারা সায়েন্স হবে না, কোনোদিন হতে পারে না। আমি এমন অনেক মেয়েকে চিনি যারা সায়েন্সে প্রচুর নাম্বার পেয়েছে, শেষের দিকে থেকেও। আর এখনকার মেয়েদেরকে কিন্তু ভাই ওরকম মেন্টালিটি রাখলেই চলবে না যে আমি সেই তো কি পড়াশোনা করছি, সেই শেষে গিয়ে এই হবে ওই হবে, ওইসব নয়। বাবা মায়ের পাশে দাঁড়াতেই হবে সবাইকে। আর সেটার জন্য, নিজের বেটারমেন্টের জন্য, নিজের ফিউচারকে উজ্জ্বল করার জন্য, কি ছেলে কি মেয়ে সবাইকে একই রকম পরিশ্রম করতে হবে। সেই জন্য সবসময় রেডি থাকবে সমস্ত চ্যালেঞ্জিং সিচুয়েশনে। লাইফ তোমার সবসময় ভাই স্মুথ রান করবে না, খুব সাবধান হয়ে যাও, খুব সতর্ক হয়ে যাও। জীবন যদি তুমি পাহাড়ের মতো না করতে চাও, তাহলে আজকে থেকে ভাই পাহাড় হতে হবে নিজেকে। যে কেউ মারুক কেউ ধরুক কিছু আমি করবো না, আমাকে আমার কাজ করে যেতে হবে, আমাকে পাহাড়ে এখন উঠতে হবে। আমার 20 বছর পরে আমাকে পাহাড় চললে হবে না, তখন আমি গাড়ি চড়বো ভাই, আমার প্লেন রাস্তায় গাড়ি চালাবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। যদি ইচ্ছা হয় আমাদের ক্যাটালিস্ট ব্যাচটার মধ্যে ভর্তি হওয়ার, আমি তোকে এইটুকু বলতে পারি, দায়িত্ব নিয়ে তোকে আমি বলতে পারি, তোকে দায়িত্ব নিয়ে কেমিস্ট্রি শেখাবো। এই ক্যাটালিস্ট 1.0 ব্যাচটার মধ্যে টোটাল যে ফিসটা আমি রেখেছি সেটা লিখেছি আমি 999। তোকে ফার্স্ট সেমিস্টার ফ্রি দিয়ে দেওয়া হবে, আর সেকেন্ড সেমিস্টারটার ফিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? কালকে একটা ভিডিও আসবে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে, কিছু দুটো স্পেশাল অ্যানাউন্সমেন্ট হবে, সেটা ভিডিওটা অবশ্যই দেখিস। এইটুকু তোকে আমি বলতে পারি, তোকে কেমিস্ট্রি শিখিয়ে দেবো, আমি তোকে বারবার করে বলছি, বাকিটা তোর ব্যাপার, ঠিক আছে? আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।